নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান একাদশ অধ্যায়। এই অধ্যায়টি হচ্ছে জলবিদ্যুতের উপরে। আমরা জলবিদ্যুতের একটি বিশেষ সার্কিট নিয়ে আজকে আলোচনা করব। এই বিশেষ সার্কিট বলছি এই কারণে যে এই সার্কিটগুলোতে দেখা যাবে প্রত্যেকটাই প্রায় ভূসংযোগ করা, অর্থাৎ মাটির সাথে সংযুক্ত করা আছে। যদি কোনো সার্কিট মাটির সাথে সংযুক্ত করা থাকে তাহলে সেই ধরনের সার্কিট কীভাবে সলভ করতে হবে আমরা সেটা দেখব। আমরা এই ধরনের সার্কিটের মোটামুটি দুটো নমুনা দেখাবো। আজকে আমরা লেকচার 1-এ একটা সার্কিট নিয়ে আলোচনা করব। লেকচার 2-তে যে আমরা আরেকটি সার্কিট একই রকম যা ভূসংযোগ করা আছে সেটি নিয়ে আলোচনা করব। আমার পেছনে হোয়াইট বোর্ডে যেটা দেখা যাচ্ছে একটা সার্কিট ডায়াগ্রাম আঁকা আছে। এই সার্কিট ডায়াগ্রামটা একটু লক্ষ্য করলে দেখা যাবে যে এটা ভূসংযোগ করা আছে, অর্থাৎ মাটিতে সংযুক্ত করা আছে। আমরা এই ধরনের সার্কিট কিভাবে সলভ করতে হয় তা দেখব। মনে রাখতে হবে যে কোনো বৈদ্যুতিক সার্কিট যদি আমাদেরকে সলভ করতে হয় তাহলে প্রথমেই যেটা করণীয় সেটা হচ্ছে তুল্যরোধ বের করতে হবে। তুল্যরোধ বের করবার পরে আমাদেরকে মূল প্রবাহ বা মেইন কারেন্টটা বের করতে হবে। এই দুটো অবশ্যই প্রথম কাজ। তারপরে আমরা অন্যান্য কাজ যা আছে সেগুলোর দিকে দেখব। তাহলে এই সার্কিটটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এই সার্কিটটাতে অনেকগুলো রোধ দেওয়া আছে। রোধগুলো শ্রেণী সমবায়ে না সমান্তরাল সমবায়ে সংযুক্ত আছে সেটি বুঝবার জন্য একটি কৌশল বলে দিচ্ছি। প্রথমত, তড়িৎ উৎস থেকে অর্থাৎ নেগেটিভ থেকে পজিটিভের দিকে আমাদেরকে এগোতে হবে। যদি কোনো জায়গায় ভাগ হয়ে যায় বিদ্যুৎ, বুঝতে হবে সেই ব্রাঞ্চগুলো সমান্তরালে আছে। আর যতক্ষণ কোনো বিন্দুতে এটা ভাগ হচ্ছে না তাহলে বুঝতে হবে সেই পর্যন্ত সার্কিটটা শ্রেণী সমবায়ে আছে। আমরা যদি তড়িৎ উৎসের দিকে লক্ষ্য করি, এখান থেকে নেগেটিভ থেকে পজিটিভের দিকে গেলে ভাগ হচ্ছে না, এখানেও ভাগ হয়নি, এই জায়গাটা এসে মনে হচ্ছে এটা ভাগ হয়ে যাবে। আসলে ভাগ হওয়ার কথা ছিল, কিন্তু এটা ভাগ হচ্ছে না কেন? বিদ্যুৎ যদি পথ না পায় তাহলে সেদিক দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে না। আর বিদ্যুৎ যদি পথ পায় সেদিক দিয়ে বিদ্যুৎ অবশ্যই প্রবাহিত হবে। আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে এই প্রান্তের পরে এই সার্কিটটা আর কন্টিনিউ করেনি, অর্থাৎ এই দিক দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবার আর কোনো রাস্তা নেই। এখান থেকে বিদ্যুৎ ভাগ হয়ে যাবার কথা ছিল, কারণ আমি যা বলেছি কোনো একটা বিন্দুতে যদি উপনীত হয় যেখান থেকে বিদ্যুৎ ভাগ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তাহলে সেগুলো সমান্তরাল সমবায়। কিন্তু এটাতে ভাগ হবে না এই কারণে যে এই প্রান্তটা আসলে এই সার্কিটের সাথে আর যুক্ত নেই। অতএব যেহেতু বিদ্যুৎ প্রবাহিত হবার কোনো রাস্তা এখানে নেই, অতএব বিই পথে কোনো বিদ্যুৎ পরিবাহিত হবে না। তাহলে এখান থেকে বিদ্যুৎ কোথায় যাবে? এখান থেকে বিদ্যুৎ এদিক দিয়ে এসে এদিকে চলে আসবে। তাহলে আসলে এই সার্কিটটাতে এরকম একটা অক্সিলারি অংশ বি দেওয়া থাকলেও এদিক দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না। পুরো বিদ্যুৎটা এ থেকে বি, বি থেকে সি এবং সি থেকে ডি এই পথে। তাহলে যে কটা সার্কিটে রোধ দেওয়া আছে সব কটা আসলে কীভাবে আছে? শ্রেণী সমবায়ে আছে। আমরা লক্ষ্য করছি 5, 10 এবং 15। এই তিনটা রোধ শ্রেণী সমবায়ে থাকলে আমরা শ্রেণী সমবায়ের সূত্র জানি। আর সিরিজ ইজ ইকুয়ালস টু 5 প্লাস 10 প্লাস 15 ওহম। টোটাল আমরা পাচ্ছি 30 ওহম। এই 30 ওহম হচ্ছে আমাদের তুল্যরোধ। এবার এই তুল্যরোধ যখন আমাদের হিসাব করা হয়ে যাবে তখন আমরা যেটা করব, মূল প্রবাহটা বের করবার চেষ্টা করব। আমরা ওহমের সূত্র থেকে জানি V ইকুয়ালস টু IR। অতএব আমরা যদি V ইজ ইকুয়ালস টু IR এই সূত্র ব্যবহার করি, এখানে বিভব হিসেবে আমরা দেখতে পাচ্ছি 6 ভোল্ট। এই হচ্ছে I। রেজিস্ট্যান্স তুল্যরোধ হিসেবে আমরা পাচ্ছি এখানে 30 ওহম। তাহলে 6/30 ইজ ইকুয়ালস টু 1/5, অর্থাৎ 0.2 অ্যাম্পিয়ার। 0.2 অ্যাম্পিয়ার হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ।
তাহলে যেটা বলেছিলাম, প্রথমেই তুল্যরোধ বের করতে হবে, তারপরে ধাপেই মূল প্রবাহ বের করতে হবে। তুল্যরোধ বের করলাম, মূল প্রবাহ বের করলাম। তাহলে এরপরে আমাদের করণীয়টা কী? এই ধরনের সার্কিটে আসলে আমাদের কী বের করতে বলে? এই ধরনের সার্কিটে আমাদের সাধারণত এ বিন্দু, বি বিন্দু, ই বিন্দু, সি বিন্দু এবং ডি বিন্দু, অর্থাৎ 5টা বিন্দুর বিভব বের করতে হবে। মনে রাখতে হবে এখানে বিভব বের করতে হবে, ভোল্টেজ কত, বিন্দুগুলোতে ভোল্টেজ কত, আমাদের সেটা বের করতে হবে। তা যদি বের করতে হয় তাহলে প্রথমেই আমাদেরকে দেখতে হবে ভূসংযোগ করা যেই বিন্দুটা আছে, ভূসংযোগ করা বিন্দুটা সব সময় শূন্য বিভবের। শূন্য বিভবের হলে পরে ডি বিন্দুতে আমরা প্রথমেই ভোল্টেজ পেয়ে যাচ্ছি, ভোল্টেজ ডি ইজ ইকুয়ালস টু 0 ভোল্ট। এই বিন্দু থেকে একদম তড়িৎ উৎস পর্যন্ত এই পুরাটারই বিভব শূন্য হয়ে যাবে, অর্থাৎ এটা নেগেটিভ টার্মিনাল পর্যন্ত, এই নেগেটিভ টার্মিনাল থেকে ডি বিন্দু পর্যন্ত পুরোটার বিভব হয়ে যাবে শূন্য। তাহলে এই পজিটিভ টার্মিনাল থেকে আমরা যদি ক্যালকুলেট করি এ বিন্দু, বা বলা যেতে পারে এই রোধটার আগ পর্যন্ত, যদি এই বিন্দুটা রোধের আগেও দেওয়া থাকতো তাহলে বিভ্রান্ত হবার কোনো কারণ নেই। ঠিক এই রোধের আগ পর্যন্ত পুরাটার বিভব হবে, যেহেতু নেগেটিভ টার্মিনাল থেকে ডি বিন্দু পর্যন্ত শূন্য বিভব হয়ে যাচ্ছে, অতএব 6 ভোল্ট প্লাস প্রান্ত থেকে শুরু করে এই রেজিস্ট্যান্সের আগ পর্যন্ত পুরাটার বিভব হবে প্লাস 6 ভোল্ট। কারণ এখানে তড়িৎ উৎস আছে 6 ভোল্ট, অতএব এটার বিভব হবে আমাদের 6 ভোল্ট। তাহলে এ প্রান্তের বিভব হিসেবে আমরা লিখতে পারি VA ইজ ইকুয়ালস টু 6 ভোল্ট। এবার কথা হচ্ছে যখন আমরা বি বিন্দুতে আসব তখন বি প্রান্তের বিভবটা কত হবে? বি প্রান্তের বিভবটা কত হবে এটা বের করার জন্য এই ধরনের সকল সার্কিটে মনে রাখতে হবে ভোল্টেজ যখনই বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে রোধের মধ্য দিয়ে, পরবর্তী প্রান্তে যে ভোল্টেজটা ড্রপ করবে অর্থাৎ ভোল্টেজটা কমবে, সেই ভোল্টেজটা কত হবে সেটা বের করবার জন্য আবার আমরা ওহমের সূত্রে যাব। আমরা ওহমের সূত্র জানি V ইকুয়ালস টু IR। এই সূত্রটাকে আবার আমরা যদি রিপিট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের মূল প্রবাহ হচ্ছে, আমরা এ থেকে বি প্রান্তে যাব, এখানে লিখে রাখি AB, মূল প্রবাহ হচ্ছে 0.2 অ্যাম্পিয়ার। এখানে রেজিস্ট্যান্স হিসেবে দেওয়া আছে 5, তাহলে 1.0 ভোল্ট। অর্থাৎ এ থেকে বি প্রান্তে যখন বিদ্যুৎটা যাচ্ছে 1 ভোল্ট পরিমাণ বিদ্যুৎ ড্রপ করবে। যদি তাই হয় তাহলে বি বিন্দুতে এই বিন্দুর চাইতে ভোল্টেজের পরিমাণ 1 ভোল্ট কম হবে। এ প্রান্তে আমাদের বিভব ছিল কত? 6 ভোল্ট। তাহলে 6 থেকে যদি 1 ভোল্ট এখানে কমে যায় তাহলে আমরা ভোল্টেজ বি প্রান্তে লিখতে পারি 5 ভোল্ট। আমরা আগেই বলেছি বিদ্যুৎ বি থেকে ই প্রান্তে যাবে না, অর্থাৎ কোনো তড়িৎ প্রবাহিত হবে না। আমরা ই প্রান্তের যদি বিভব বের করতে চাই তাহলে কিভাবে বের করব? ঠিক একই প্রক্রিয়ায় আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাব VBC আমরা মূল প্রবাহ হিসাবে পেয়েছি 0.2 অ্যাম্পিয়ার। প্রথমেই বলেছি বিদ্যুৎ যদি রাস্তা না পায় তাহলে প্রবাহিত হবে না, তাহলে এদিক দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হবে না তখন কারেন্টের পরিমাণ 0। এখানে রেজিস্ট্যান্স হিসেবে আছে আমাদের 20, তাহলে 0 ভোল্ট। অর্থাৎ বি থেকে ই প্রান্তে বিদ্যুৎ গেলে 0 ভোল্ট ড্রপ করবে, অর্থাৎ কোনো বিভব পার্থক্য ঘটবে না। অর্থাৎ বি প্রান্তের বিভব যা ই প্রান্তের বিভবও ঠিক একই হবে, অর্থাৎ 5 ভোল্ট। এবার বি থেকে সি প্রান্তে যদি আমরা আসি, একইভাবে ওহমের সূত্রটাকে আমরা ব্যবহার করব। ওহমের সূত্রে বি থেকে সি প্রান্তে বিদ্যুৎ যখন যাচ্ছে, আমরা দুঃখিত এটা বিই প্রান্ত হবে, বি প্রান্তে যখন যাচ্ছে এটা 0 হবে, তাহলে আলটিমেটলি এটা 0 ভোল্টেজ ড্রপ করবে। এখন একই রকমভাবে বিসিতে যদি আমরা যাই, বিসিতে গেলে পরে এখান থেকে বিদ্যুৎ যাচ্ছে 0.2 অ্যাম্পিয়ার, 0.2 অ্যাম্পিয়ার। তাহলে 0.2 অ্যাম্পিয়ার কারেন্ট, আর এখানে রেজিস্ট্যান্স হিসাবে আমার দেয়া আছে 10 ওহম, তাহলে 0.2 আর হচ্ছে 10 ওহম, তাহলে 2.0 ভোল্ট।
অর্থাৎ বি থেকে সি প্রান্তে যখন বিদ্যুৎ যাবে আমার এখানে 2 ভোল্ট ড্রপ করে যাবে। তাহলে সি প্রান্তে এসে আমরা ভিসি পাবো বি থেকে 2 ভোল্ট কম। বিতে পেয়েছি 5 ভোল্ট, 2 ভোল্ট কমিয়ে দিলে আমার এখানে থাকবে 3 ভোল্ট। সি প্রান্তের ভোল্ট পাচ্ছি 3 ভোল্ট। এখন একটু চেক করে দেখব, শুরুতেই যেটা বলেছিলাম যে ডি প্রান্ত যেটা ভূসংযোগ করা আছে সেটাতে সবসময় বিভবটা শূন্য হবে। ভূসংযোগ করা মানে ওই বিন্দুটার বিভব শূন্য হয়ে যাবে। সি থেকে যখন ডি বিন্দুতে বিদ্যুৎটা যাচ্ছে তখন এটার বিভব পার্থক্যটা কত হচ্ছে। একই রকমভাবে যদি আমরা ভোল্টেজ ড্রপটা এখানে হিসাব করি তাহলে ওহমের সূত্র অনুযায়ী ভিসিডি ইজ ইকুয়ালস টু আইআর। আমরা জানি 2.2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে, এখানে রেজিস্ট্যান্স হচ্ছে 15 ওহম, তাহলে 3.0 ভোল্ট। অর্থাৎ সি থেকে ডিতে যখন যাবে আমাদের ভোল্টেজটা ড্রপ করবে 3 ভোল্ট। সি বিন্দুতে আমাদের ভোল্টেজটা কত ছিল? সি বিন্দুতে আমাদের ভোল্টেজটা ছিল 3 ভোল্ট। তাহলে 3 থেকে 3 যদি বাদ দেই তাহলে কত হয়ে যাবে? 0 ভোল্ট। অতএব ডি বিন্দুতে শুরুতেই বলেছিলাম যে এখানকার বিভব শূন্য হবে, অতএব সার্কিটটা মিলে গেল। ডি প্রান্তে এসে এখানে আমরা দেখলাম এখানে বিভব ডি বিন্দু শূন্য হয়ে গেছে। তাহলে এই ধরনের সার্কিট যদি পরীক্ষায় কখনো আসে তাহলে সেটা কিভাবে সলভ করতে হবে আশা করি বোঝা গেল। এমনি করে পদার্থবিদ্যায় যত জটিল সমস্যা সেগুলো সহজ করে দেবার জন্য আমি থাকবো এখানে। আর এতক্ষণ আমার সাথে থাকবার জন্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করছি।